অ্যাজ ইউজুয়াল প্রশ্নে যা দেওয়া থাকে সেটাই আছে। আমরা যদি দেখি নগদ তহবিল, প্রাপ্য হিসাব, এভরিথিং সবকিছু দেওয়া আছে। দিয়ে আমাদের একটু সমন্বয়তে মেনলি আমাদেরকে দেখতে হবে কি প্যাচ দিয়েছে কারো সমন্বয়ে। আমাদেরকে বলেছে ঋণপত্রের ওপরে 6 মাসের সুদ অপ্রদত্ত রয়েছে। হ্যাঁ, অপ্রদত্ত। অপ্রদত্ত মানে কি বলেন তো? যেটা প্রদান করা হয়নি, দ্যাট মিন্স বকেয়া আছে। ওকে, প্রাথমিক খরচের 1/4 অবলোপন করতে হবে। প্রাথমিক খরচের অবলোপন হয়, আমরা সম্পদের যেমন অবচয় করি না, প্রাথমিক খরচের এই সম্পদের ক্ষেত্রে আমরা অবলোপন করব। প্রাপ্য হিসাবের 6% আদায়যোগ্য নয়। অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে 4% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। তার মানে এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা, যেটি আদায়যোগ্য নয় এটা নতুন অনাদায়ী পাওনা। আর যেটা সঞ্চিতি রাখতে বলেছে সেটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমরা জানি সমন্বয়ে যেটা দেয়া থাকে তাকে আমরা নতুন বলি। শেয়ার মূলধনের উপরে 7% লভ্যাংশ ঘোষণা করতে হবে। বিক্রয় ব্যবস্থাপককে তার কমিশন ধার্য করার পূর্ববর্তী পরিচালন লাভের উপরে 5% কমিশন প্রদান করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরে যে সমন্বয়টা, এটা আমাদের একটা অপরিচিত সমন্বয়। মেনলি এটা নিয়ে আমাদের আলোচনা হবে এবং এই সমন্বয়টার জন্য প্রশ্নটা সিলেক্ট করা হয়েছে। বোঝা গেছে ভাইয়া? যে ভিডিওগুলো দিবে এগুলো কই পাওয়া যাবে? আমি একটা সাবজেক্টে এক্সাম দিব, আমাকে একটু বলেন। আচ্ছা, এই ভিডিওগুলো আপনারা পাবেন হচ্ছে অ্যাকাউন্টিং ক্লাব ইউটিউব যে চ্যানেলটা আছে সেখানে পাবেন। আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়েছেন আজকেও আমি সেখানে পোস্ট দিয়েছি, যে ভিডিওগুলো অলরেডি আমাদের ক্লাস হয়ে গেছে সেগুলো আজকে আমি পোস্ট দিয়েছি, একটু চেক করবেন। ঠিক আছে, তাহলেই হবে। কতে বলেছে আর্থিক বিবরণীতে প্রদর্শিতব্য নিট প্রাপ্য হিসাবের পরিমাণ নির্ণয় করো। তার মানে আর্থিক বিবরণীতে আমরা প্রাপ্য হিসাবকে কিভাবে দেখাবো সেটা নির্ণয় করতে বলেছে। তো চলেন আমরা কথা না বলে সুন্দর করে ক্লাসটা শুরু করি। তাহলে ক নম্বরে লিখবো আমরা কি? আচ্ছা, আর্থিক বিবরণীতে প্রাপ্য হিসাবের পরিমাণ। হ্যাঁ, ঠিক আছে। দেন আমরা সুন্দর করে কি করব, এটা ছক করে ফেলি। আচ্ছা, এবার আমরা এখানে কি লিখবো? এখানে লিখবো আমরা বিবরণ টাকা টাকা। আচ্ছা, তাহলে আর্থিক বিবরণীতে প্রাপ্য হিসাবকে আমরা কিভাবে দেখাবো? আমরা জানি প্রাপ্য হিসাব থেকে আমরা কি করব, নতুন অনাদায়ী পাওনা এবং নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে বাদ দিতে হবে। তাহলে আগে লিখি প্রাপ্য হিসাব আমাদের কত আছে দেখি। প্রাপ্য হিসাব আমাদের প্রশ্নে প্রাপ্য হিসাব কত দেয়া আছে দেখেন তো। এই যে প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব দেয়া আছে 1,20,000 টাকা, তাই না? তাহলে আমরা এখানে লিখি 1,20,000 টাকা। এই প্রাপ্য হিসাব থেকে আমরা মাইনাস করব কাকে? নতুন অনাদায়ী পাওনা, তাই না ভাইয়া? তো নতুন অনাদায়ী পাওনা কোথায় থাকে বলেন তো ভাইয়া? এই যে নতুন অনাদায়ী পাওনা, সব নতুনগুলো থাকে হচ্ছে সমন্বয়ে। এই যে বলেছে দেখেন প্রাপ্য হিসাবের 6% আদায়যোগ্য নয়, তাহলে একজন প্রাপ্য হিসাব থেকে আমরা যে টাকা আদায় করতে পারবো না সেটাকে আমরা কি বলবো? অনাদায়ী পাওনা বলবো, তাই না? তাহলে প্রাপ্য হিসাবের 6% আদায়যোগ্য নয়। তাহলে প্রাপ্য হিসাব আছে কত? 1,20,000 টাকা। তাহলে এই 1,20,000 টাকার আমরা যদি 6% করি তাহলে কত হয়? 6 12 72, দ্যাট মিনস 7,200 টাকা হয়, তাই না? তাহলে থাকে কত এখানে আমরা দেখি। আমরা যদি 1,20,000 থেকে 7,000 বাদ দিই তাহলে থাকে 1,13,000। এই 1,13,000 থেকে যদি 200 বাদ দিই তাহলে থাকে হচ্ছে 1,12,800 টাকা, তাই না? এবার এখান থেকে আমরা মাইনাস করব কাকে? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে মাইনাস করব, তাই না? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে মাইনাস করব। তো নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কি বলেছে দেখেন, বলেছে আমাকে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে 4% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি ব্যবস্থা করতে হবে। তাহলে অবশিষ্ট প্রাপ্য হিসাব আছে কত? 1,12,800। এটার উপরে আমাকে 4% ধরতে বলেছে, তাহলে কত থাকে দেখি। 1,12,800 গুণন 4/100 যদি করি আমরা তাহলে থাকে 4,512 টাকা। তাহলে এই 4,512 টাকাকে যখন আমরা মাইনাস করব তাহলে থাকবে কত দেখি তো। 1,12,800 করলে থাকে আমাদের 1,08,288। তো কত থাকে? 1,08,288
288 এত টাকা। ঠিক আছে, এটাই হচ্ছে আমার নিট প্রাপ্য হিসাবের পরিমাণ। হ্যাঁ, নিট প্রাপ্য হিসাবের পরিমাণ। ক্লিয়ার আমরা ভাইয়া সবাই? এটা কি বুঝতে পেরেছি আমরা? ক্লিয়ার সবাই? আচ্ছা, এই হচ্ছে আমাদের ঘটনা। ক্লাস করেন না আপনারা, তাহলে তো ক্লাস নিয়ে লাভ নাই। হইল? আচ্ছা, এরপরে আমরা যাই দেখি পরে কি বলেছে, আমরা দেখি তো। পরে বলেছে 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিশদায় বিবরণী তৈরি করো। তাই না? ইম্পর্টেন্ট ভাইয়া, ইম্পর্টেন্ট। তাহলে আমাদেরকে বিশদায় বিবরণী তৈরি করতে বলেছে। তাহলে আমরা একটু বিশদায় বিবরণী তৈরি করি। আচ্ছা, তাহলে বিশদায় বিবরণী কি দিয়ে শুরু হয় বলতে পারেন? বিশদায় বিবরণী কি দিয়ে শুরু করব? আমাদের বিশদায় বিবরণী শুরু হবে কি দিয়ে? বিক্রয় দিয়ে, তাই না? তাহলে আমরা দেখি প্রশ্নে, দেখি বিক্রয় আছে কিনা। অবশ্যই থাকবে। তাহলে আমাদের বিক্রয় থাকবে কোন পাশে? এই পাশে, তাই না? আচ্ছা, বিক্রয় থেকে কোনো ফেরত বার্তা বা কিছু জিনিস আছে? দেখি তো আমরা, বিক্রয় থেকে ফেরত বার্তা কিছু আছে? নাই। তাহলে বিক্রয় আছে কত? 3,40,000 টাকা। তাহলে আমরা এখানে লিখি বিক্রয় 3,40,000। বিক্রয় কত? 3,40,000। ঠিক আছে, তাহলে বিক্রয় থেকে আমরা মাইনাস করব কাকে? বিক্রয় থেকে আমরা মাইনাস করব বিক্রিত পণ্যের ব্যয়কে। কাকে মাইনাস করব? বিক্রিত পণ্যের ব্যয়কে আমরা মাইনাস করব। তো এই প্রশ্নে একটা সুবিধা করে দিয়েছে আমাদেরকে, দেখেন, তারা বিক্রিত পণ্যের ব্যয় সরাসরি আমাদেরকে দিয়ে দিয়েছে কত? 2 লাখ টাকা। তাহলে আমরা যদি এখান থেকে 2 লাখ টাকা মাইনাস করি, তাহলে থাকবে কত বলেন তো? থাকবে হচ্ছে আমার 1,40,000 টাকা, তাই না? তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা কি পাবো? আমরা পাবো হচ্ছে মোট লাভ। কি পাবো? মোট লাভ পাবো। হয়েছে ভাইয়া? আচ্ছা, এবারে মোট লাভ থেকে আমরা কি করব? মাইনাস করব। কি করব? মাইনাস করব। কাকে মাইনাস করব ভাইয়া? মাইনাস করব আমরা পরিচালন ব্যয়কে। কাকে? পরিচালন ব্যয়কে। তাহলে আমরা একটু দেখি তো ভাইয়া, পরিচালন ব্যয় কে কে আছে আমাদের প্রশ্নে। আমরা যদি এই পাশ থেকে ব্যয়গুলো দেখা শুরু করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিমা সেলামি, তাই না? বিমা সেলামি একটি কি ব্যয় হিসাব। কোন ব্যয়? পরিচালন ব্যয়। কোন সমন্বয় আছে? দেখি তো আমরা। না, কোনো সমন্বয় নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিমা সেলামি 11,000 টাকা। তাহলে লিখে ফেলি বিমা সেলামি 11,000। বিমা সেলামি আমাদের কত টাকা? 11,000 টাকা। যেহেতু কোনো সমন্বয় নাই, 2 নম্বরে বসাইলাম। এরপরে আসি বেতন কত আছে? 41,000 টাকা। আমরা জানি বেতন পরিচালন ব্যয়। এরপরে আসি কি বলেছে? ভাড়া কত টাকা? 24,000 টাকা। এরপরে কি আছে ভাইয়া? অনাদায়ী পাওনা কত টাকা? 6,000 টাকা। তো আমাদের অনাদায়ী পাওনার কাজটা কেমন করে হয় আমাদের কি জানা আছে সবার? রেওয়া মিলে যেটা থাকে তাকে আমরা কি বলি? অনাদায়ী পাওনা। কত? 6,000 টাকা। এই 6,000 অনাদায়ী পাওনার সাথে আমাদেরকে যোগ করতে হয় কাকে? নতুন অনাদায়ী পাওনা, তাই না ভাইয়া? তাহলে এই নতুন অনাদায়ী পাওনা কোথায় থাকে বলেন তো? এই নতুন অনাদায়ী পাওনা থাকে হচ্ছে আমাদের সমন্বয়ে। এই যে প্রাপ্য হিসাবের যতটুকু আদায় করতে পারবো না, এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা। তাহলে নতুন অনাদায়ী পাওনা কত টাকা হবে সেটা আমরা অলরেডি বের করে ফেলেছি, তাই না? এই যে নতুন অনাদায়ী পাওনা 7,200 টাকা। তাহলে এই 7,200 আমরা বসাবো কোথায়? এখানে। তাহলে 7 কত? 13,200 হইল? আচ্ছা, এর সাথে এবার কি করব? আমরা যোগ করব কাকে? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে যোগ করব, তাই না ভাইয়া? নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা কোথায় থাকবে? এটাও আমাদের সমন্বয়ে থাকবে। এই যে অবশিষ্ট প্রাপ্য হিসাবের উপরে 4% যে সঞ্চিতি রাখবো সেটাই হচ্ছে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তো এই 4% সঞ্চিতি কত হয়েছে? 4512 টাকা, তাই না? তাহলে এই 4512 টাকা এখানে হবে আমাদের। ঠিক আছে, তাহলে আমরা যদি এটা যোগ করি কত আসে দেখি? 13,200 প্লাস 4512 টাকা কত আসে? 17,712। এখন আমাকে দেখতে হবে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি আছে কিনা। পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি কোথায় থাকে? রেওয়া মিলে। তো আমরা দেখতে পাচ্ছি রেওয়া মিলে কোনো পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি নাই, মানে রেওয়া মিলে কোনো অনাদায়ী পাওনা সঞ্চিতি নাই।
তাহলে রেওয়া মিলে যদি কোনো অনাদায়ী পাওনা সঞ্চিতি না থাকে তাহলে আমাকে আর মাইনাস করা লাগবে না। এখানে আমাদের যে টাকাটা হবে সে টাকাটাই বসে যাবে এখানে 17,712, তাই না ভাইয়া? 17,712 টাকা হইল। ডান। এরপরে আসি তাহলে আমাদের অনাদায়ী পাওনা গেল, প্রদত্ত লভ্যাংশ যাবে না, বিক্রিত পণ্যের ব্যয় কাজ হয়ে গেছে, যন্ত্রপাতি, প্রাথমিক খরচ, আর কোনো ব্যয় আমাদের নাই। এই পাশে আমরা কোনো ব্যয় দেখতে পাচ্ছি না। তাহলে এখন একটু সমন্বয়ে দেখি তো কোনো ব্যয়টাই আছে কিনা। ঋণপত্রের সুদ, এটা তো পরিচালন ব্যয় না, ঋণপত্রের সুদটা হচ্ছে অপরিচালন ব্যয়। প্রাথমিক খরচের 1/4 অবলোকন করতে হবে। ইয়েস, দিস ইজ আওয়ার পরিচালন ব্যয়। তাহলে প্রাথমিক খরচের অবলোকন এটা আসবে। প্রাথমিক খরচের অবলোকন কতটুকু অংশ ভাইয়া? 1/4। তাহলে প্রাথমিক খরচাবলী আছে কত? 20,000 টাকা। তাহলে 1/4 কত হবে? 20,000 টাকা ইন্টু 1/4, দ্যাট মিনস আমাদের 5,000 টাকা। ডান হইল। আচ্ছা, আর কি আছে দেখি তো। আচ্ছা, আর কিচ্ছু নাই, কিন্তু এখানে একটা কথা বলেছে দেখেন, বিক্রয় ব্যবস্থাপক তার কমিশন ধার্য করার পূর্ববর্তী লাভের উপরে কমিশন পাবে। তো আমরা জানি এই যে কমিশন, হ্যাঁ, এই কমিশনটাও হচ্ছে আমাদের পরিচালন ব্যয়। এই কমিশনটাও কি? পরিচালন ব্যয়। তাহলে এই কমিশন যেহেতু পরিচালন ব্যয়, তাহলে আমাকে অবশ্যই অবশ্যই এই পরিচালন ব্যয়ের ভেতরে কমিশন লিখতে হবে না? কমিশন কিন্তু লিখতে হবে, কিন্তু কমিশনটা কি বলেছে বলেন তো? কমিশনটা আমি কখন ধরবো? কমিশনটা বলেছে বিক্রয় ব্যবস্থাপককে তার কমিশন ধার্য করার পূর্ববর্তী লাভের উপরে 5% কমিশন। তাহলে কমিশন ধার্য করার আগে, কমিশন ধার্য করার আগে আমার লাভ কত হবে সেটা বের করতে হবে। তাহলে কমিশন আমি ধরিনি, কমিশন বাদে সকল ব্যয়গুলোকে আমি লিখে ফেলেছি না? এবার দেখেন আমাকে কি করতে হবে। তাহলে এখন আমাকে কমিশন নির্ণয় করতে হবে। এখানে নোট দিবেন, নোট দিয়ে দেখাবেন আপনি, ঠিক আছে? তাহলে আমরা কমিশন কি করে পাবো দেখেন তো। কমিশন সমান কি বলেছে? কমিশন ধার্য পূর্ববর্তী লাভ। তাহলে আমরা একটু অঙ্কতে ফিরে যাই। দেখেন অঙ্কতে আমাদের মোট লাভ আছে কত? মোট লাভ আছে 1,40,000 টাকা। তাহলে এই যে 1,40,000 টাকা, এখান থেকে যত ব্যয় আছে সে ব্যয়গুলোকে বাদ দিয়ে দিই। কি কি ব্যয় আছে? 11,000, 41,000, 24,000। এগারো হাজার, 41,000, 24,000। আর কে আছে? 17,712, 5,000। 712, 5,000 এগুলো আছে না ভাইয়া? এটার উপরে, এটা করে যেটা হবে তার উপরে আমাকে কমিশন ধরতে বলেছে কত পার্সেন্ট দেখেন তো। এটার উপরে আমাকে 5% কমিশন ধরতে বলেছে। তাহলে আমরা এবার 5% করি। তাহলে কত আসে দেখি তো আমরা। 1,40,000 মাইনাস 11,000 মাইনাস 41,000 মাইনাস 24,000 মাইনাস 17,712 মাইনাস 5,000 কত? 41,288, তাই না? এই 41,288 উপরে আমরা কি করব? 5% করব। তাহলে এটার পরে আমরা 5% করি, কত আসে? 2,064 টাকা আসে, তাই না? 2,064 টাকা। এই 2,064 টাকাই হচ্ছে আমার কমিশন হিসাবে এখন লিখতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে এখানে লিখতে হবে কমিশন খরচ কত টাকা হইল ভাইয়া? 2,064 টাকা। এটা কি বুঝতে পেরেছি আমরা ভাইয়া? একটু বলি তো। তাহলে এই জিনিসটা কি আমরা সবাই ক্লিয়ার হয়েছি? কি বললো ঘটনা একটু বলেন তো। আমাদেরকে বলল যে কমিশন চার্জ করার পূর্ববর্তী মুনাফা। কমিশন চার্জ করার পূর্ববর্তী মুনাফা মানে কি? কমিশন ধরার আগে যে লাভটা হবে, কমিশন ধরার আগে যে লাভটা হবে। তো কমিশন ধরার আগে যে লাভটা হবে সেটা আমরা বের করে নিলাম। দেখেন এই যে এটা হচ্ছে আমার কি? এটা হচ্ছে আমার মুনাফা। এখান থেকে যত ব্যয়গুলো আছে সব ব্যয়গুলো যেগুলো বসেছে বাদ দিয়ে দিলাম, দিয়ে আমি একটা কি পেলাম? আমি একটা লাভ পেলাম। এই লাভের উপরে আমরা 5% হারে কি ধরলাম? 5% হারে আমরা কমিশন ধরলাম। বুঝতে পেরেছি ভাইয়া? এই হচ্ছে ঘটনা। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তাহলে কমিশন খরচ হয়ে গেল। তাহলে এবার আমরা দেখি যে আমাদের পরিচালন মুনাফাটা কত হয়।
তাহলে আমাদের 11,000 প্লাস 41,000 প্লাস 24,000 প্লাস 17,712 প্লাস 5,000 প্লাস 2,064, তাহলে কত থাকে? 1,776,000। কত থাকে? 1,776,000 হইল। তাহলে এটা আবার বাদ দিয়ে দিই এখান থেকে, মাইনাস কত? 1,40,000। তাহলে থাকে কত? 39,224। ঠিক আছে, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো পরিচালন মুনাফা। কি বলবো? পরিচালন মুনাফা বলবো। ঠিক আছে, আচ্ছা, এটা যদি পরিচালন মুনাফা হয়, আমরা কন্টিনিউ করি, তাহলে আমাদের পরিচালন মুনাফা পেলাম কত? 39,224। এবার এই পরিচালন মুনাফা থেকে আমরা কি করব বলেন তো ভাইয়া? এই পরিচালন মুনাফা থেকে আমরা মাইনাস করব এখন কাকে? আমরা মাইনাস করব হচ্ছে অপরিচালন ব্যয়কে, তাই না? অপরিচালন ব্যয়। তো এখানে অপরিচালন ব্যয় আমরা দেখতে পেয়েছি কি আছে দেখেন তো। অপরিচালন ব্যয় কি আছে আমরা দেখতে পাচ্ছি? এই যে ঋণপত্র। তাহলে ঋণপত্রের এটা কি? সুদ। তো এই ঋণপত্রের সুদ সম্পর্কে একটা কথা বলেছে আমাদেরকে সমন্বয়ে। কি বলেছে দেখেন তো? আমাকে বলেছে ঋণপত্রের উপরে 6 মাসের সুদ অপ্রদত্ত রয়েছে, তাই না? তার মানে ঋণপত্রের উপরে কিন্তু আমাকে 1 বছরের সুদ ধরতে হবে না, আমাকে 6 মাসের ধরতে বলেছে, রাইট? তাহলে আমরা এখানে লিখে ফেলি ঋণপত্রের সুদ। তাহলে ঋণপত্র আছে কত আমরা দেখি। ঋণপত্র আছে 90,000 টাকা, তার 8%। ওকে, 90,000 টাকা, তার 8%। ঠিক আছে, হইল না? 6 মাসের বকে আছে, মানে 6 মাসের সুদ দিতে হবে আমাদের। তাহলে কত? 8 9 72, 72-এর অর্ধেক হচ্ছে 3600 টাকা। তাহলে আমরা যদি 39,224 থেকে আমরা যদি মাইনাস করি কাকে? আমরা যদি মাইনাস করি 3600 টাকাকে, তাহলে কত আসে? তাহলে আমাদের আসে 35,624 টাকা। কত আসে? 35,624 টাকা। এই 35,624 টাকাই হচ্ছে আমার কি বলেন তো? এটাই হচ্ছে আমার নিট মুনাফা। এটাই হচ্ছে আমার নিট মুনাফার পরিমাণ। সবাইকে বুঝতে পেরেছি ভাইয়া? একটু বলি সবাইকে। তাহলে এটা কি বোঝা গেছে ভাইয়া? এখানে একটাই জাস্ট ভাইটাল পয়েন্ট ছিল, সেটা কি বলেন তো? এই যে কমিশন। এই কমিশনের ব্যাপারটা এখানে ভাইটাল পয়েন্ট ছিল, এছাড়া আর কোনো প্যারা নাই। ওকে, প্রশ্ন যদি আমাদের ইজি হয় তাহলে এরকম একটা থেকে দুইটা এন্ট্রি আমাদের ঝামেলা করবে, তাছাড়া আমাদের বেশি প্যারা থাকবে না। আর প্রশ্ন যদি খুব কঠিন করে তাহলে অনেকগুলোতে ঝামেলা থাকবে, যেগুলো আমরা আগের অঙ্কগুলোতে দেখে আসছি। ওকে, আচ্ছা, এরপরে কি বলেছে আমরা দেখি তো। এরপরে আমাদের বলেছে 31শে ডিসেম্বর তারিখে সংরক্ষিত আয় বিবরণী প্রস্তুত করো। ভাই, সংরক্ষিত আয় বিবরণী কিন্তু মাস্ট, পরীক্ষাতে আমরা পাবোই। ঠিক আছে, এই সংরক্ষিত আয় বিবরণী আমাদের কোনো মিস নাই। ঠিক আছে, তাহলে সংরক্ষিত আয় বিবরণী কিন্তু আমাদের কোনো মিস নাই ভাইয়া। সংরক্ষিত আয় বিবরণী থেকে আমরা পরীক্ষায় 100% পাবো। ঠিক আছে, সেই কারণে আমাদের সংরক্ষিত আয় বিবরণী ভালো করে জেনে যেতে হবে, না হলে হবে না। আমি কিন্তু সংরক্ষিত আয় বিবরণী নিয়ে ডিটেল আপনাদের সাথে আলোচনা করেছি ভাই। এরপরেও যদি সংরক্ষিত আয় বিবরণী মিস করেন তাহলে কিন্তু আর কিছু করার থাকবে না। যা বলেছি সেই জিনিসগুলো একটু দেখে যাবেন। বিবরণ টাকা, ঠিক আছে। আচ্ছা দেখি, তাহলে সংরক্ষিত আয় বিবরণী শুরু হয় কি দিয়ে বলেন তো আমাদেরকে? সংরক্ষিত আয় বিবরণী অবশ্যই শুরু হবে আমাদের সংরক্ষিত আয়ের যে জেডটা আছে সেটা দিয়ে, 40,000 টাকা। তাহলে এটাকে আমরা বলবো সংরক্ষিত আয়ের প্রারম্ভিক জেড। কত টাকা? 40,000 টাকা। এর সাথে আমরা যোগ করব কাকে?
চলতি বছরের মুনাফা। চলতি বছরের মুনাফা কি কিছু ধরে অঙ্ক করতে বলেছে? বলেনি। দ্যাট মিনস চলতি বছরের মুনাফাটা আমরা কোথায় পাবো? এই যে আমরা যে নেট মুনাফাটা বের করলাম সেটা 35,624। তাহলে এখানে লিখে ফেলি। হয়েছে ভাইয়া? যাই হোক, হইল না এটা? এরপর আমরা দেখি এখান থেকে আমরা কি করি। সংরক্ষিত আয় বিবরণী থেকে আমাদের প্রশ্নে আয়কর সঞ্চিতি বিষয়গুলো আছে কিনা, আয়কর ফেরত এই বিষয়গুলো কি আছে কিছু? আমরা দেখতে পাচ্ছি এগুলো আমাদের আয়কর রিলেটেড কোনো জিনিসপত্র আমাদের প্রশ্নে দেয়া নাই। তাহলে কি দেখি আমরা? এই যে লভ্যাংশ, প্রদত্ত লভ্যাংশ 15,000 টাকা। তাহলে এখান থেকে আমরা কি করব? বাদ দিব, তাই না? কি বাদ দিব ভাইয়া? বন্টন সমূহ বাদ দিব। তাহলে বন্টন সমূহ লিখবো, লিখে কি করব? প্রদত্ত লভ্যাংশ, তাই না? কত টাকা আমরা লভ্যাংশ দিচ্ছি দেখি তো? লভ্যাংশ দিচ্ছি আমরা 15,000 টাকা। দিলাম 15,000 টাকা লভ্যাংশ। আর কিছু আছে দেখি তো? আচ্ছা, আর তো কিছু দেখছি না। সমন্বয়ে দেখি তো কিছু আছে নাকি? শেয়ার মূলধনে 7% লভ্যাংশ ঘোষণা করতে হবে। তাহলে শেয়ার মূলধন আছে কত আমাদের দেখি তো? এই যে শেয়ার মূলধন, এই যে ইস্যুকৃত শেয়ার মূলধন 3 লাখ টাকা। তাহলে এই 3 লাখ টাকার 7% ঘোষণাকৃত লভ্যাংশ, তাই না? ঘোষণা করতে বলেছে। তাহলে ঘোষণাকৃত লভ্যাংশ 3 লাখ টাকার কত পার্সেন্ট ভাইয়া? 7%। তাহলে 3 সাথে কত? 21,000 টাকা। তাহলে 21 আর 35-এ কত ভাইয়া? সরি, এটা লিখতে হতো এখানে, হ্যাঁ এটা লিখতে হতো এখানে, মিস্টেক করে ফেলেছি। তাহলে 35 আর 21-এ কত হয়? 36,000 টাকা হয়, তাই না? তাহলে এই 36,000 টাকা এখান থেকে যদি মাইনাস করি তাহলে আমাদের কত আসে দেখি? 75,624 মাইনাস 36,000 টাকা। তাহলে আমাদের আসে 39,624 টাকা। তাহলে এই 39,624 টাকাকে আমরা কি বলবো বলেন তো? এই 39,624 টাকাকে আমরা বলবো সংরক্ষিত আয়ের সমাপনী জের। ক্লিয়ার ভাইয়া? তাহলে একটা জিনিস ভাইয়া খেয়াল করেন, এই প্রশ্নটা কিন্তু সহজ ছিল, কিন্তু এই প্রশ্নে এই জায়গায় এসে অনেক পোলাপান ধরা খাবে, তাই না? তো এই জায়গাটার জন্যই কিন্তু আমি কষ্ট করে আপনাদেরকে এই ম্যাথটা সলভ করাইলাম। তাছাড়া প্রতিটা এন্ট্রি কিন্তু আমাদের কি পরিচিত না? এছাড়া কিন্তু প্রতিটা এন্ট্রি হচ্ছে আমাদের পরিচিত। এখন আমাদের পরে একটা প্রশ্ন আছে, ঠিক আছে? পরে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা করাবো না রেকর্ড দিব আমি ভাবছি আপনাদেরকে, হ্যাঁ এই প্রশ্নটা করাবো না রেকর্ড দিব আমি ভাবছি। আপনারা এই প্রশ্নটা চেষ্টা করেন একটু, ঠিক আছে? এই প্রশ্নটা একটু চেষ্টা করেন। দেখেন এখানে যে ঝামেলাটা আছে এই প্রশ্নের, সেটা হচ্ছে আমরা যদি দেখি যন্ত্রপাতির ক্ষেত্রে একটা ঝামেলা বলেছিলেন না আপনারা? দেখেন তো এখানে কি বলেছে? 1/7/2023 তারিখে একটি নতুন মেশিন 2 লাখ টাকায় ক্রয় করা হয়, যার সংস্থাপন ব্যয় 20,000 টাকা, মজুরির অন্তর্ভুক্ত আছে, এই কথাটা বলেছে, তাই না? তাহলে একটা জিনিস আপনি খেয়াল করেন তো, 1/7 তারিখে যে আমি যন্ত্রপাতিটা কিনছি 2 লাখ টাকা দিয়ে, এই 2 লাখ টাকা কি এই মজুরির ভেতরে অন্তর্ভুক্ত আছে না নাই? সরি, এই যন্ত্রপাতির ভেতরে অন্তর্ভুক্ত আছে না নাই? আমাকে একটু কষ্ট করে বলেন তো। এখানে যন্ত্রপাতি আছে না আমাদের? এই যে কলকবজা যন্ত্রপাতি, এখানে আমাদের একটা কলকবজা যন্ত্রপাতি আছে 5 লাখ টাকা। আর আমাকে এখানে বলছে দেখেন 1/7/23 তারিখে একটি নতুন মেশিন আর যন্ত্রপাতি একই, 2 লাখ টাকায় ক্রয় করা হয়, যার সংস্থাপন ব্যয় 20,000 টাকা, মজুরির অন্তর্ভুক্ত আছে। মজুরির অন্তর্ভুক্ত আছে, সংস্থাপন ব্যয় কিন্তু মেশিনের যে 2 লাখ টাকা, এই 2 লাখ টাকা কি এর ভেতরে অন্তর্ভুক্ত আছে? আমাকে একটু কষ্ট করে বলেন তো ভাইয়া, কি মনে হয় আপনাদের? এই সমন্বয়টা পড়ে আপনাদের কি মনে হয় বলেন? বলেন এই সমন্বয়টা পড়ে আপনাদের কি মনে হয় যে আমার যে মেশিনের দাম 2 লাখ টাকা, যেটা আমি কিনেছি কয় তারিখে? 1/7/23 তারিখে। তাহলে 1/7/23 তারিখে যদি আমি 2 লাখ টাকা দিয়ে একটি যন্ত্রপাতি কিনি, তাহলে এই যন্ত্রপাতিটা কি
এই কলকবজা যন্ত্রপাতির ভেতরে অন্তর্ভুক্ত আছে না নাই? আমাকে বলেন তো, কে বলতে পারে দেখি, আমাকে একটু কমেন্টে জানান। এখানে কি এমন কোনো কথা বলা আছে যে এই 2 লাখ টাকা যন্ত্রপাতির ভেতরে অন্তর্ভুক্ত নাই? এই কথা যদি বলে দিত তাহলে আমি মনে করতাম যে অন্তর্ভুক্ত নাই। কিন্তু একটা জিনিস খেয়াল করেন তো ভাইয়া, এই যে রেয়ামিলটা যে আমি প্রস্তুত করেছি সেটা কত তারিখে? রেয়ামিলটা আমি প্রস্তুত করেছি 31 তারিখে। তাহলে 31 তারিখে রেয়ামিল প্রস্তুত করে আমি যন্ত্রপাতির জের দেখাইছি কত টাকা? 5 লাখ টাকা। তাহলে আমি 31শে ডিসেম্বর বছরের শেষ দিন আমি যন্ত্রপাতির জের দেখাইছি 5 লাখ টাকা। আর আমি যন্ত্রপাতিটা কিনেছি কয় তারিখে? 1/7 তারিখে না? তাহলে বলেন তো, 1/7 তারিখে আমি যন্ত্রপাতি কিনেছি, রেয়ামিল তৈরি করেছি 31শে ডিসেম্বর তারিখে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে এই যে 2 লাখ টাকা, এই 2 লাখ টাকা এই এর ভেতরে অন্তর্ভুক্ত আছে। এর ভেতরে কি আছে? এর ভেতরে অন্তর্ভুক্ত আছে। ঠিক আছে? ক্লিয়ার আমার কথা? আমার কথা কি ক্লিয়ার সবাই? বলেন। এই নতুন সেজন্য কেন রে বাবা? হ্যাঁ, স্যার এই সমন্বয়ে আমাকে অনেক প্যারা দেয় ভাই। এখানে যদি আপনাকে বলে দেয় যে নতুন যন্ত্রপাতি পুরাতন যন্ত্রপাতির ভেতরে অন্তর্ভুক্ত নাই, অথবা যদি আপনাকে এই কথাটা বলে, দেখেন আপনাকে যদি এই কথাটা বলে, যেমন আমরা গতদিন একটা সমন্বয় পড়েছিলাম, কি পড়েছিলাম? 1/7 তারিখে নতুন মেশিন এত টাকায় ক্রয় করা হয়েছে, যা ক্রয়ের ভেতরে অন্তর্ভুক্ত আছে। ক্রয়ের ভেতরে অন্তর্ভুক্ত আছে। আচ্ছা আমাকে একটু কষ্ট করে বলেন তো ভাইয়া, আপনি যদি যন্ত্রপাতি কিনেন তাহলে সেটি কি ক্রয়ের ভেতরে অন্তর্ভুক্ত থাকবে না যন্ত্রপাতির ভেতরে অন্তর্ভুক্ত থাকবে? সেটি অবশ্যই যন্ত্রপাতির ভেতরে অন্তর্ভুক্ত থাকবে। তো আপনাকে যখন বলবে ক্রয়ের ভেতরে অন্তর্ভুক্ত আছে, এটার অর্থ হচ্ছে যন্ত্রপাতির ভেতরে অন্তর্ভুক্ত করা নাই। ক্লিয়ার? আর এখানে আপনি একটা জিনিস খেয়াল করেন, এই আমি যন্ত্রপাতি কিনেছি কয় তারিখে? 1/7 তারিখে, 1/7 23 তারিখে, এত তারিখে আমি ক্রয় করেছি। ওকে? আর 31/12/23 তারিখে আমি কি করেছি? রেয়ামিল তৈরি করেছি, তাই না? তাহলে আমাকে বলেন তো, রেয়ামিল তৈরি করেছি আগে না কিনেছি আগে? আমি আগে কিনেছি। যেহেতু আমি কিনেছি, পরে রেয়ামিল তৈরি করেছি, তাহলে রেয়ামিলে যে ব্যালেন্সটা দেওয়া থাকবে এর ভেতরে অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে না? এর ভেতরে অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? তাহলে আমাদের 31 তারিখে রেয়ামিল আছে, অন্তর্ভুক্ত আছে কি নাই কিচ্ছু বলেনি, তার মানে আমাকে ধরে নিতে হবে এর ভেতরে অন্তর্ভুক্ত আছে। ক্লিয়ার? ক্লিয়ার সবাই? এই হচ্ছে ঘটনা। তাহলে এখন বলছে কলকবজা যন্ত্রপাতি আসবাবপত্রের অবচয় কত? তাহলে আমি অবচয়টা একটু নির্ণয় করে আপনাদেরকে দেখাই। দেখেন, দেখেন কলকবজা যন্ত্রপাতির অবচয়। তাহলে বলেন, এ 5 লাখ টাকার ভেতরে নতুন যন্ত্রপাতি কত টাকা? 2 লাখ টাকা অন্তর্ভুক্ত আছে, তাই না? রাইট? তাহলে 5 লাখ টাকার ভেতরে যদি নতুন যন্ত্রপাতি অন্তর্ভুক্ত থাকে, তাহলে পুরাতন যন্ত্রপাতির অবচয়টা আগে নির্ণয় করি। পুরাতন যন্ত্রপাতির অবচয় কি করে নির্ণয় করব? 5 লাখ টাকা মাইনাস 2 লাখ টাকা, তাই না? যে টাকাটা হবে এর উপরে আমাকে অবচয় ধরতে বলেছে কত টাকা দেখি তো, কত পার্সেন্ট? 10%। এর উপরে আমি 10% করব। করলাম, করার পরে আমার প্লাস করব। এবার আমি নতুন যন্ত্রপাতির অবচয় ধরি। তাহলে নতুন যন্ত্রপাতির দাম ছিল কত টাকা? 2 লাখ টাকা। তাহলে 2 লাখ টাকা প্লাস, ভাইয়া আমরা কি জানি বলেন তো, যন্ত্রপাতির যে সংস্থাপন ব্যয়, এই সংস্থাপন ব্যয়টা কি হয়? যন্ত্রপাতির মূল্যের সাথে যোগ হয়ে যায় না? তাহলে আমি কি করব? এই 2 লাখ টাকার সাথে 20,000 টাকা সংস্থাপন ব্যয় যোগ করে দিব। করেছি? আচ্ছা, করার পরে যে টাকাটা পাবো এর উপর আমরা কি করব? 10% করব। এটা যেহেতু বছরের মাঝামাঝি কিনেছি, তাই আমাকে 6 মাসের অবচয় ধরতে হবে, তাই না ভাইয়া? ক্লিয়ার? বুঝতে পেরেছেন ঘটনা? তাহলে আমরা এখানে থাকে কত? 3 লাখ টাকার 10% করলে থাকে কত? 30,000 টাকা। প্লাস এই যে 2,20,000 টাকা, 2,20,000 টাকার 10% করলে কত হয়? 22,000 টাকা। 22,000 টাকার অর্ধেক করলে কত হয়? 11,000 টাকা।
মিলে আমার টোটাল অপচয় হচ্ছে 41,000 টাকা। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে সবাইকে? আমরা কি শিখলাম? আমরা শিখলাম যন্ত্রপাতি কিনেছি আগে, রেওয়া মিল তৈরি করেছি পরে। তার মানে কি অবশ্যই যন্ত্রপাতিটা রেওয়া মিলে যে ভ্যালু আছে তার ভেতরে অন্তর্ভুক্ত আছে, ঠিক আছে? আর যদি আমাকে বলে দিত যন্ত্রপাতি ক্রয়ের ভেতরে অন্তর্ভুক্ত আছে, তার মানে তো যন্ত্রপাতির ভেতরে অন্তর্ভুক্ত নাই, আমাকে অন্তর্ভুক্ত করে নিতে হবে, তাই না? নিয়ে আমাকে কাজ করতে হবে, তাই না ভাইয়া? বোঝা গেছে এই জিনিসটা? এই হচ্ছে ঘটনা। যেমন দেখেন এখানে আমাকে বলেছে সংস্থাপন ব্যয় 20,000 টাকা মজুরির অন্তর্ভুক্ত আছে। ভাই, সংস্থাপন ব্যয় কি মজুরির অন্তর্ভুক্ত থাকতে পারে? সংস্থাপন ব্যয়কে যন্ত্রপাতির সাথে যোগ করতে হয়, তাই না? তো দেখেন এই কারণে আমি নতুন যন্ত্রপাতির মূল্যের সাথে সংস্থাপন ব্যয়কে যোগ করলাম, করে তার উপরে অবচয় ধরলাম। বোঝা গেছে? তাহলে যন্ত্রপাতির অবচয় হয়ে গেল। এবার আমরা আসবাবপত্রের অবচয় ধরি। তাহলে আসবাবপত্রের অবচয় কি বলেছে দেখি তো? 10%। আসবাবপত্র আছে কত? 2 লাখ টাকা। তাহলে এই 2 লাখ টাকার আমরা ধরবো কত পার্সেন্ট? 10%। তাহলে কত টাকা? 20,000 টাকা। ডান। তাহলে এটা হয়ে গেল আমাদের। পরেরটায় যাই। পরে বলছে দেখেন পদ্মা লিমিটেডের মোট লাভ বা মোট ক্ষতি নির্ণয় করো। করে দিই অঙ্কটা, হ্যাঁ করে দিই, যেহেতু আজকে শেষ ক্লাস আপনাদের সাথে, করে দিই আমি। তাহলে পদ্মা লিমিটেডের মোট লাভ বা মোট ক্ষতির পরিমাণ আমরা এখন নির্ণয় করব। আচ্ছা, তাহলে আমাদের অঙ্ক শুরু হয় কি দিয়ে? অবশ্যই বিক্রয় দিয়ে শুরু হবে। তা আমাদের প্রশ্নে কি বিক্রয় আছে দেখি তো? আচ্ছা, এই যে বিক্রয় আছে। বিক্রয় আছে না? বিক্রয় কোন দিকে বসে? ক্রেডিটে বসে। আবার আমরা দেখতে পাচ্ছি ফেরতও আছে, তাই না? ফেরত। ফেরত কোন দিকে? বিক্রয় ফেরত কিন্তু বিক্রয় বসে ক্রেডিটে, আর বিক্রয় ফেরত বসে ডেবিটে। ভাইয়া উল্টা, এটা তো আমরা জানি। বিক্রয় ক্রেডিট, বিক্রয় ফেরত ডেবিট, তাই না? তো এটা কিন্তু ভাইয়া ভুল করা যাবে না, ঠিক আছে? তাহলে আমাদের বিক্রয় আছে 8,50,000 টাকা। ঠিক আছে, এখান থেকে মাইনাস করব কি? ফেরত। কত টাকা ফেরত? 10,000 টাকা। আচ্ছা ভাইয়া, একটা জিনিস দেখি তো আর কোনো সমন্বয় আছে কিনা। সরি, একটু কলম পড়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা আর কি কিছু আছে সমন্বয়? আর কোনো সমন্বয় নাই। তাহলে আমরা বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাদ দিলে আমাদের থাকবে কত? 8,40,000 টাকা। এটাকে আমরা বলবো নিট বিক্রয়। ঠিক আছে, বিক্রয় থেকে আমরা মাইনাস করবো কাকে? বিক্রিত পণ্যের ব্যয়কে। আচ্ছা, এখন আবার সমস্যা হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়কে মাইনাস করব। এখন সমস্যা হইলো না, আমাকে রেকর্ড থেকে দেখাইতে হবে তাহলে। আচ্ছা, এখন বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কি? বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ, তাই না? তাহলে দেখি তো প্রারম্ভিক মজুদ কত আছে আমাদের। এই যে 1,70,000 টাকা। তাহলে আমি লিখি 1,70,000 টাকা। তারপরে লিখবো হচ্ছে ক্রয়। ক্রয় আছে কত টাকা দেখি তো? ক্রয় আছে 6,60,000 টাকা। মাইনাস ফেরত। ফেরত আছে হচ্ছে 5,000 টাকা। তাহলে 6,55,000 টাকা হইলো। আচ্ছা, তাহলে প্রারম্ভিক মজুদ প্লাস ক্রয়। এরপরে আমরা দেখব যে প্রত্যক্ষ খরচ আর কি কি আছে। আমরা যদি দেখি প্রত্যক্ষ খরচ আমরা দেখতে পাচ্ছি মজুরি, তাই না? মজুরি আছে।
তাহলে এই মজুরির সাথে কিন্তু ভাইয়া আবার আমাদের একটা সমন্বয় আছে, আছে না? মজুরি কত টাকা বলেন তো? মজুরি হচ্ছে আমাদের 65,000 টাকা। তাহলে মজুরি হচ্ছে 65,000 টাকা। এই মজুরির ভেতরে আবার সংস্থাপন ব্যয় ছিল, মনে আছে? তো সংস্থাপন ব্যয় তো মজুরির ভেতরে থাকতে পারে না, পারে? পারে না। তাহলে সংস্থাপন ব্যয় মজুরি থেকে আমরা কি করব? মাইনাস করব। এই যে সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত আছে 20,000 টাকা, এটাকে আমরা কি করে দিব? মাইনাস করে দিব। কারণ আমরা জানি সংস্থাপন ব্যয় যন্ত্রপাতির সাথে যে যোগ হয় সেটা ভুল করে তারা মজুরির ভেতরে ঢুকিয়ে দিয়েছে, তাই মজুরি থেকে বাদ দিয়ে দিলাম। এরপরে কি আছে দেখি তো আমরা। এরপর আমরা দেখতে পাচ্ছি জাহাজ ভাড়া। জাহাজ ভাড়াও হচ্ছে একটি প্রত্যক্ষ খরচ, তাই না ভাইয়া? আন্তঃপরিবহন, মজুরি, জাহাজ ভাড়া, ডক চার্জ, তাই না? আমদানি শুল্ক, এগুলোকে আমরা প্রত্যক্ষ খরচ বলি। সেটা কত আছে? 75,000 টাকা। তাহলে সেই 75,000 টাকাকে আমরা এখানে লিখে ফেলি। লিখেছি? আচ্ছা, আর কি আছে দেখি তো প্রত্যক্ষ খরচ। বেমাসালামিনা, কমিশন আইনা, এই পারে চলে যাই। মজুত পণ্য এত, এত তারিখে এত, আদায়যোগ্য নয় এত, আর কিছু নাই। তাহলে এগুলোই হচ্ছে আমার সব প্রত্যক্ষ খরচ। তাহলে এগুলো সবগুলোকে আমি যোগ করব এখন। 1,70,000 টাকা প্লাস 6,55,000 টাকা প্লাস 45,000 টাকা প্লাস 75,000 টাকা, 9,45,000 টাকা, তাই না? এখান থেকে আমরা মাইনাস করব কাকে? মাইনাস করব আমরা সমাপনী মজুত পণ্য। তাহলে সমাপনী মজুত পণ্য কত আছে দেখেন তো। সমাপনী মজুত পণ্য 2,20,000 টাকা, কিন্তু বাজার মূল্য এর চেয়ে 10% বেশি। আরে বেশি বলেছে, পাগলের মতো কি আমার 10% বেশি দেখানোর দরকার আছে? আমরা জানি বেশি হলে সেটা আসে না, আসে কোনটা? কম হইলে। যদি আমাকে বলতো 10% কম, এখানে যদি আমাকে বলতো 10% কম, তাহলে আমাকে কি করতে হইতো? এই টাকার 10% কম যে টাকাটা হবে বের করে সেটাকে লিপিবদ্ধ করতে হতো। কিন্তু কি বলেছে? এর চেয়ে 10% বেশি। আমরা জানি আমরা বেশিটা নিব না, নিব কোনটা? তাহলে এখন এটাই নিব, 2,20,000 টাকা। বুঝতে পেরেছেন এটা? আচ্ছা, বেশি তো আমার দরকার নাই, তো আমার কি 10% করে বেশি দেখে কমটা নেওয়ার কোনো দরকার আছে? নাই। তাহলে আমাদের থাকে কত? 7,25,000 টাকা। তাহলে এই 7,25,000 টাকা আমার কি বের হলো বলেন তো? এটা আমার বের হলো বিক্রিত পণ্যের ব্যয়। অনেক ছেলে মেয়ে কি করে জানেন? অনেক ছেলে মেয়ে এই বিক্রিত পণ্যের ব্যয় বের করে মনে করে যে এটা মোট লাভ, কিন্তু না রে ভাই, এটা তো আমি বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা বের করলাম, তাই না? এটা আমি বিক্রিত পণ্যের ব্যয়ের টাকা বের করলাম। অনেকে কিন্তু এই ভুলটা করে। আমি যখন অনেকের খাতা টাতা দেখি তখন দেখি যে ওরা এই ভুলটা করে। ওরা এই সমাপনী মজুদ বের করে 7,25,000, এটাকে তারা বলে দেয় যে এটা মোট লাভ, কিন্তু না। এই যে নিট বিক্রয় আমার জন্য অপেক্ষা করে বসে আছে 8,40,000, এখান থেকে এখন 7,25,000 বাদ দিতে হবে। তাহলে আমরা এখান থেকে বাদ দিব কাকে? 8,40,000 কে। তাহলে 1,15,000 টাকা। এই 1,15,000 টাকাই হচ্ছে আমার কি বলেন তো? এটাই হচ্ছে আমার মোট লাভ। এটাই হচ্ছে আমার কি? মোট লাভ। ক্লিয়ার সবাই? এরপরে আসি দেখি আমাদেরকে কি নির্ণয় করতে বলেছে ভাইয়া। এখন আমাদেরকে বলছে মোট লাভ 5,25,000 টাকা ধরতে বলেছে। ভাই, প্রশ্ন পড়া কিন্তু খুব জরুরি। আমরা নরমালি কি করি? আমরা নরমালি আর্থিক বিবরণীটা শেষে করি, করি না? তা আমার খুব কমন এসেছে প্রশ্ন, আমরা কি করি? আমাদের প্রশ্ন খুব কমন এসেছে, আমরা মোট লাভ নির্ণয় করে ফেলেছি। ইয়েস, সব কমন, মোট লাভ নির্ণয় করেছি, 100তে 100 হয়েছে। পরেরটা আমাদেরকে নেট লাভ নির্ণয় করতে বলেছে, আমরা কি করি? আমরা এই মোট লাভ দিয়ে অঙ্ক করা শুরু করে দিই। তাহলে কি হবে? হবে না। আমাকে কি করতে হবে? প্রতিটা প্রশ্নের যখন আমি উত্তর করব, প্রতিটা প্রশ্ন ঠান্ডা মাথায় ভালো করে পড়ে নিতে হবে। আমাকে বলেছে মোট লাভ 5,25,000 টাকা ধরে নেট লাভ নির্ণয় করতে, তাহলে আমাকে কিন্তু 5,25,000 টাকা ধরে ম্যাথ সলভ করতে হবে। ঠিক আছে? না হলে কিন্তু অঙ্ক হবে না। ঠিক আছে? হইলো? আচ্ছা, তাহলে আমরা এখন মোট লাভ লিখতে হবে। মোট লাভ, হ্যাঁ,
কই পাইলাম? লিখবেন যে প্রশ্নে প্রদত্ত, মানে প্রশ্নে দেয়া আছে। ওকে, কত দিয়েছে তারা? 5,25,000 টাকা। এখান থেকে আমরা মাইনাস করব কাকে? পরিচালন ব্যয়কে। তাহলে পরিচালন ব্যয় কে কে আছে আমাদের, দেখি তো। আমরা একটু দেখি পরিচালন ব্যয় কে আছে। ইজারা সম্পত্তি 10 বছর, মানে কি? ইজারা সম্পত্তির অবলোপন ধরতে হবে, এটাও কিন্তু একটা পরিচালন ব্যয়, কিন্তু এগুলো আমরা একটু শেষে ধরবো। আগে বেতন টেতন যা কিছু আছে এগুলো একটু লিখে নিই, দেখি। বিমা সেলামি, এই যে বিমা সেলামি আগে লিখে নিই। হ্যাঁ, বিমা সেলামি কত? 24 মাস। বিমা সেলামি কত? বিমা সেলামি হচ্ছে 24 মাস, তাই না ভাইয়া? তাহলে বিমা সেলামি হচ্ছে 24 মাসে 40,000 টাকা, তাই না? এখন আমরা অঙ্ক করছি কত মাসের জন্য? 12 মাসের জন্য, তাই না? বিমা সেলামি 24 মাসে দেয়া আছে 40,000 টাকা। আমরা অঙ্ক করছি কত দিনের জন্য? আমরা অঙ্ক করছি 12 মাসের জন্য। তার মানে 12 মাসের টাকাটা আমার এখানে কি হবে? খরচ হবে। সেটাকে কি লিখতে হবে? বিমা খরচ। তাহলে 40,000 টাকা, এটা কত মাসের জন্য? 40 মাসের জন্য। তাহলে আমি 12 মাসের লাগবে, 12 দিয়ে গুণ দিব। আর সরি, কত মাস বলেছিল যেন? 24 মাস, তাই না? তাহলে 12 দিয়ে গুণ দিব, 24 দিয়ে ভাগ দিব। তাহলে এটা করলে হবে আমাদের বিমা খরচ কত টাকা? বিমা খরচ 20,000 টাকা। ঠিক আছে, আমি 12 মাসের জন্য অঙ্ক করছি না, তাই 12 মাসের টাকাটা আমার খরচ হিসাবে দেখাতে হবে। ঠিক আছে, এই গেল। এরপরে দেখেন শিক্ষানবিশ সেলামি। ভাই একটা জিনিস মনে রাখবেন, এটা নিয়ে আপনাদের ঝামেলা হয়, তাই না? একটা হচ্ছে শিক্ষানবিশ সেলামি। ঈদের সেলামি পাই না? ঈদের সেলামি পাইতে ভালো লাগে, তাই তো? ঈদের সেলামি যেহেতু পাইতে ভালো লাগে, তার মানে পাওয়া মানে আয়। তার মানে মনে রাখবেন শিক্ষানবিশ সেলামি হচ্ছে আয় হিসাব। কোন আয়? অপরিচালন আয়। কোন আয় ভাইয়া? এটা হচ্ছে অপরিচালন আয়, মনে থাকবে। শিক্ষানবিশ সেলামি হচ্ছে অপরিচালন আয়। আর যদি আপনাকে বলে শিক্ষানবিশ ভাতা, কি বলে? শিক্ষানবিশ ভাতা। হ্যাঁ, এই শিক্ষানবিশ ভাতা মানে হচ্ছে ব্যয় হিসাব, মনে থাকবে ভাইয়া। শিক্ষানবিশ সেলামি হচ্ছে আয়, শিক্ষানবিশ ভাতা হচ্ছে ব্যয়, মনে থাকবে সবার। এটা কিন্তু ভুল করা যাবে না, রেওয়া মিলে আসে কিন্তু এটা। ওকে, হ্যাঁ, প্রশ্নে না দেওয়া থাকলে অঙ্ক করে যেটা আসবে আমি সেটা নিব। হইলো? আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল এটা। এরপরে বলেছে কমিশন আয়। এই কমিশন আয়ও হচ্ছে একটি অপরিচালন আয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আর কোনো কিছু নাই। সমন্বয় কি বলছে? সমন্বয় মেশিন কিনলাম, অবচয় ধরতে বলেছে। আচ্ছা দেখেন, সমন্বয় আমাকে কি বলেছে? প্রাপ্য হিসাবের 10,000 টাকা আদায়যোগ্য নয়। তাহলে প্রাপ্য হিসাব থেকে যে টাকা আমি আদায় করতে পারবো না তাকে আমরা কি বলি? তাকে আমরা অনাদায়ী পাওনা বলি, নতুন অনাদায়ী পাওনা। তাহলে তাকে যে আমরা নতুন অনাদায়ী পাওনা বলবো, অঙ্কে কি আমার অনাদায়ী পাওনা দেয়া আছে? দেখেন তো, অঙ্কে কিন্তু আমার কোনো অনাদায়ী পাওনা বা সামথিং কিছু দেয়া নাই। তার মানে জাস্ট আমরা খালি এখানে নতুন অনাদায়ী পাওনার টাকাটা বসাই দিলেই হয়ে যাবে। কত টাকা? 10,000 টাকা। বসাইছি? বসাইছি। এরপরে দেখি তো আমাদের আর কিছু আছে নাকি। কলকবজা যন্ত্রপাতির অবচয় ধরতে বলেছে, তাহলে আমরা অবচয়গুলো একটু লিখে ফেলি। ঠিক আছে, কলকবজার অবচয়। ক হতে পেয়েছি, তাই না? ক নাম্বারে অলরেডি আমরা নির্ণয় করে রেখেছি। দেখি তো কলকবজার অবচয় ক নাম্বারে কত নির্ণয় করে রেখেছি। এই যে কলকবজার অবচয় কত টাকা? 41,000 টাকা। তাহলে আমরা এটা ক হতে লিখে এখানে লিখবো কত টাকা? 41,000 টাকা। হয়েছে? আসবাবপত্রের অবচয় ধরতে বলেছে, তাহলে আসবাবপত্রের অবচয় কত দেখি তো। এটাও আমাদের ক নম্বরে নির্ণয় করতে বলেছিল, তাহলে আমরা লিখব ক হতে, তাই না? তাহলে ক হতে আমরা দেখি একটু কত নির্ণয় করেছিলাম। এই যে আসবাবপত্রের অবচয় ক হতে কত টাকা? 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা আমরা এখানে বসাই দিলাম, দিয়েছি। আচ্ছা, তাহলে প্রশ্নে আমাদের সমন্বয় পড়াও শেষ, কিন্তু এখানে একটা জিনিস থেকে গেছে, সেটা হচ্ছে ইজারা সম্পত্তি 10 বছর। কত টাকা? 2 লাখ টাকা। তাহলে ইজারা সম্পত্তি 10 বছর মানে 10 বছর মেয়াদ হচ্ছে ইজারা সম্পত্তির। অঙ্ক করছি আমরা 1 বছরের, তাই 1 বছরের টাকাটাকে ইজারা সম্পত্তির অবলোপন খরচ হিসাবে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব ইজারা সম্পত্তির অবলোপন। এটাও একটি পরিচালন ব্যয়। হ্যাঁ, কি করে দেখাবো? 2 লাখ টাকা না? 2 লাখ টাকা কত বছরের জন্য? 10 বছরের জন্য, তাই 10 দিয়ে ভাগ করে দিব। তাহলে কত হবে? 20,000 টাকা। হইল?
সরি, এটা লিখতে হতো এই ঘরে, আমি ভুল করে এই ঘরে লিখে ফেলেছি। হ্যাঁ, একটু দেখে নিন জিনিসটা। তাহলে এখানে থাকে কত? 30, 30, 71, 71 আর 20 কত? 71 আর 20 91, 91 আর 20 কত? 1,11,000 টাকা, তাই না? তাহলে এখানে 1,11,000 টাকা যদি আমরা মাইনাস করি তাহলে থাকে কত দেখি? 5,25,000 থেকে আমরা কি করব? মাইনাস করব 1,11,000 টাকা। তাহলে আমাদের থাকে কত? 4,14,000 টাকা। এই 4,14,000 টাকাকে আমরা কি বলবো? পরিচালন মুনাফা বলবো, তাই না? কি বলবো? পরিচালন মুনাফা। এই পরিচালন মুনাফার সাথে আমরা দেখেছি আমাদের প্রশ্নে দুইটা অপরিচালন আয় আছে, তাই না ভাইয়া? সে অপরিচালন আয় কি আমরা একটু দেখি। দেখেন, অপরিচালন আয় আমাদের এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আমরা পেয়েছি কি? একটা আমরা পেয়েছি কমিশন আয়, আর একটা শিক্ষানবিশ সেলামি। এই দুইটা কিন্তু আয় হিসাব, একটা 20,000, একটা 50,000। তাহলে শিক্ষানবিশ সেলামি 20,000, কমিশন আয় 50,000। হয়েছে না? হয়েছে। আর কিন্তু অঙ্কে আমাদের কিছু নাই, তাহলে কত হবে? 70,000। অপরিচালন ব্যয় আমাদের অঙ্কে যেহেতু কিছু নাই, তাহলে 4,14,000 আর 70-এ কত? 4,84,000 টাকা। এই 4,84,000 টাকাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো নিট লাভ বা নিট মুনাফা। এই হচ্ছে আমাদের ম্যাথ। সবাই বুঝতে পেরেছি ভাইয়া?